সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রান্তজনের কথা ২য় পর্ব। আমরা বরাবরই প্রান্তজনের কথা বলতে সেই সমস্ত মানুষদের কথা শুনতে চাই এবং শোনাতে চাই আপনাদের সামনে, যারা সবসময় সমাজের সুবিধাবঞ্চিত এবং সমাজের মূল স্রোতধারার বাইরে। আমরা বরাবরের মতো আজকে প্রান্তজনের কথার ২য় পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই সমস্ত মানুষজনের মধ্যে তাদের কয়েকজন প্রতিনিধির জীবন-যাপন, যাপিত জীবনের গল্প এবং তাদের সাফল্য এবং উত্তরোত্তর তাদের জীবনের গল্প। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের আমন্ত্রিত ২ জন অতিথির কাছে। আমাদের সাথে আজকে আমাদের এই প্রান্তজনের কথায় ২ জন অতিথি রয়েছেন যারা তাদের মধ্যে ২ জন ব্যক্তি আসলে তাদের সম্পর্কে একটু না বললেই নয়। ২ জন মানুষ ২ টি ভিন্ন আইডেন্টিটির মানুষ। ২ জন মানুষ ২ টি ভিন্ন জীবনের গল্পের মানুষ। তাদের জীবনের চড়াই-উতরাই নানান ধরনের প্রতিবন্ধকতার পরে তারা সমাজে তৈরি করেছে নিজেদের অবস্থান। তারা জানান দিয়েছেন তাদের অস্তিত্ব। আজকে শুনবো তাদের সেই সাফল্য গাথা আজকে প্রান্তজনের কথায়। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আমরা ১ম এ যাবো তানিশা ইয়াসমিন চৈতি। ধন্যবাদ শিশির। হ্যালো শিশির, তুমি আমাকে শুনতে পাচ্ছ? তোমার পরিচয় দাও এবং তুমি কি কাজ করছো? তোমার সম্পর্কে জাস্ট একটু বলো আমাদের অডিয়েন্স কে। উম, আমি তানিশা ইয়াসমিন চৈতি। আমি একজন রূপান্তরিত নারী। তো আমি আজকে রূপান্তরিত নারী হওয়ার পেছনে তো অনেক গল্প, এবং আজকে আমি নিজেকে রূপান্তরিত নারী দাবি করছি। তা মানে এখানেও অনেক সমস্যা আছে। আসলে এই বিষয়টা হচ্ছে আমাদের কমিউনিটির মানুষের কাছ থেকে পাই। আর মিনি স্ট্রিমিং এর মানুষগুলা কখনোই চায় না যে আহ, তারা সবসময় ভালোই চায়, আমি কখনো দেখি না তাদের খারাপ চাইতে। হয়তোবা আমাদের অনেক সময় আমাদের দোষ, আমাদের ওই সব মানুষদেরকে বুঝবার চেষ্টা, অথবা আমরা তাদেরকে ভালো করে বোঝাতে পারি না। তো আমার কমিউনিটির কিছু মানুষ আছে যারা আমি নিজেকে রূপান্তরিত নারী দাবি করছি সেটা নিয়েই তারা অনেক মানে আমাকে বিভিন্ন প্রশ্ন বিদ্ধ করে ফেলে, বিভিন্ন ধরনের কটু কথা বলে, অনেক কিছুই বলে। কারণ আমি রূপান্তরিত নারী, পাশাপাশি আমি হিজড়া জনগোষ্ঠীর একজন সদস্য। কারণ আমি যখন আহ, আমি তো ভাই বোন ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছি। যখন আমি আহ ছেলে থেকে মেয়ে হওয়ার উদ্দেশ্যে, মেয়ে হওয়ার সাধনায় হচ্ছে আমার ওই জীবন থেকে এই জীবনে আসলাম, আসলে তখন আমি কাউকে পাইনি, আমি হিজড়া জনগোষ্ঠীর মানুষকেই পেয়েছি, আমার গুরুকে পেয়েছি। আসলে তার কাছে ছিলই হিজড়াগিরি, হিজড়া পরম্পরায়, হিজড়া পেশা। আসলে ওটা দেখে আমি বড় হয়েছি। আমি সারা জীবনই নিজেকে নারী মনে করতাম। তো আসলে সেই জায়গা থেকে তখন আমি নিজেকে হিজড়াই মনে করতাম, যে আসলে আমার আইডেন্টি হয়তো বা হিজড়াই, আমাকে আইডেন্টি হিজড়া হিসেবে দিতে হবে। কিন্তু কালের পরিবর্তনে, সমাজের উন্নয়নে, তারপর হচ্ছে আসলে অনেক মানুষের সাথে মেশা, নিজেকে বোঝা, নিজেকে জানা, নিজের সম্পর্কে অনেক গবেষণা করা, নিজের সম্পর্কে অনেক ভাবা, সব মিলে এখন নিজেকে আমি রূপান্তরিত নারী বলতে পছন্দ করি। তার মানে নয় যে আমি কোনো আমার আমাদের যে মানে সাবকন্টিনেন্ট, এই এশিয়ার সাবকন্টিনেন্টের যে পেশাটা আছে হিজড়াগিরি, গুরু পরম্পরায় যে সম্পর্কটা, মানে এই বিষয়টাকে আমি ঘৃণা করি বা অপছন্দ করি তা না। এখনো আমি গুরুর পরম্পরায় নিয়ম কানুন মেনে চলি। আমার শিষ্য আছে, আমার গুরু আছে, আমার গুরু যাদেরকে আমরা নান গুরু বলি, সে আছেন। সবার কথা শুনি, তাদের সাথে থাকি, তাদের সাথে চলাফেরা করি। আমার জীবনের একটা অংশ তারা। সো এখানে আমি নিজেকে রূপান্তরিত নারী ভাবলে যে আমি হিজড়া কালচার করতে পারবো না, বা হিজড়া কালচারে থাকতে পারবো না, সেই মানুষের কাছে থাকতে পারবো না। এটা এটা আমার মনে হয়, আমি আমার অভিমতে যে একজন হিজড়া এবং রূপান্তরিত নারী পাশাপাশি মানুষ, এরা মানে খুব কাছের মানুষ। কারণ সব হিজড়াই কিন্তু রূপান্তরিত নারী, আবার সব রূপান্তরিত নারী আবার হিজড়া, মানে মানে সব হিজড়ারাই কিন্তু, সরি, মানে কি বলতে গেলাম সম ভুলে যাচ্ছি।
নারীরাই হিজড়া নয়, কিন্তু সমস্ত হিজড়ারাই রূপান্তরিত নারী। তুমি এটা বলতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসংখ্য প্রীতি নিজেকে এত সুন্দর করে প্রকাশ করার জন্য, নিজের সম্পর্কে বলবার জন্য। আমাদের সাথে আজকে আরো একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কাঠগোলাপ। আমরা একটু কাঠগোলাপ সম্পর্কে জানতে চাই। কাঠগোলাপ। ধন্যবাদ তানিশ ইয়াসমিন। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি হচ্ছি কাঠগোলাপ। আমি বাংলাদেশ ইন্টারসেক্স ফোরামের সাথে রয়েছি এবং হচ্ছে আমি একজন ইন্টারসেক্স মানুষ, অর্থাৎ আমি একজন আন্তঃলিঙ্গের মানুষ এবং কাজ করছি আন্তঃলিঙ্গের মানুষদেরকে নিয়ে এবং হচ্ছে তাদের অধিকার এবং বাংলাদেশের সমাজে বা ইন্টারসেক্স মানুষদের যাতে তারা তাদের অধিকার পায় এবং তারা বিভিন্ন বৈষম্য থেকে রক্ষা পায় সেই উদ্দেশ্যে কাজ করছি। তো হচ্ছে যে আমি যদি বলি যে আসলে ইন্টারসেক্স মানুষ কারা, তাহলে আমি বলবো ইন্টারসেক্স বা আন্তঃলিঙ্গের মানুষ তারা যাদের যৌন চরিত্রগত বৈশিষ্ট্য সাধারণ পুরুষ বা নারীর তুলনায় দ্বিবিভাজন নীতি মেনে চলে না। ইন্টারসেক্স মানুষের যৌনাঙ্গের গঠন, ক্রোমোজোমের গঠন, ডিম্বাশয় সাধারণ ক্ষেত্রে নারী এবং পুরুষের তুলনায় ভিন্ন। এটা হলো সেক্সের একটা ক্যারেক্টারিস্টিক। যেমন আমি যদি একটু সহজ ভাষায় বলি, একদম যদি সহজ ভাষায় বলি যে ইন্টারসেক্স মানুষ কারা, সাধারণত হচ্ছে একজন মেয়ের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম দেখা যায় এবং সাধারণত একজন ছেলের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম নিয়ে তারা জন্মগ্রহণ করেন, যে সেক্স ক্রোমোজোমের কথা আমি বলছি। কিন্তু আমরা যারা ইন্টারসেক্স মানুষ রয়েছি তারা বায়োলজিক্যাল ভাবে এরকম এক্স এক্স বা এক্স ওয়াই ক্রোমোজোম নিয়ে এভাবে জন্মগ্রহণ করি না। সাধারণ ক্ষেত্রে কাঠগোলাপ আমরা শুনতে পাচ্ছি না। চৈতি, শোনা যাচ্ছে ওনাকে? না, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা মনে হয় নেটওয়ার্ক জনিত প্রবলেমে ভুগছি। সো কাঠগোলাপকে পাওয়া গেলে আমরা আবারও তার কাছে ফিরে আসবো। ততক্ষণে চৈতি। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। আমরা একটু মাঝখানে ইন্টারাপ্ট করতে চাই। যেহেতু আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। সেটা হচ্ছে গিয়ে আ আ আমি আমাদের অডিয়েন্স যারা রয়েছেন তাদেরকে একটু তাদের জ্ঞাতার্থে বলছি। সেটা হচ্ছে যে সিকিউরিটি ইস্যু জনিত কারণে আমরা কাঠগোলাপকে ভিডিও কলে আনছি না। শুধুমাত্র কারণ আমাদের দেশে এখন পর্যন্ত বা ইন্টারসেক্স পারসনদের সিকিউরিটি নিশ্চিত করতে বা আ এবং তার পারিবারিক জীবনে হয়তো নানান ধরনের প্রতিকূলতা রয়েছে বলেই আসলে আমরা এই মুহূর্তে তাকে আমরা জনগণের সামনে আনতে পারছি না। কিন্তু তার কথাগুলি শুনলে, তার যাপিত জীবনের গল্প শুনলে হয়তো আমরা বুঝতে পারবো আসলে এই মানুষগুলি কি ধরনের প্রতিকূলতা এবং তারা আসলে কোন ধরনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। কাঠগোলাপ, আমি জানতে চাই আপনি নিজেকে কাঠগোলাপ হিসেবে কেন পরিচয় এবং খুবই সংক্ষেপে যদি আমাদেরকে আপনি যেখানে ছিলেন আলোচনায় ট্রান্সজেন্ডার এবং ইন্টারসেক্স পারসন দের মধ্যে পার্থক্যটা যদি বলেন। আচ্ছা, প্রথমত যে বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে তৈরি ২ টা ছক আছে, যে নারী এবং পুরুষ। এবং আজকে আমরা যদি দেখি যে হচ্ছে যারা ট্রান্সজেন্ডার রয়েছেন, তারা তাদের হচ্ছে যে জন্মগতভাবে তারা না হয় একজন নারী, না হয় একজন পুরুষ। কিন্তু ইন্টারসেক্স মানুষ হচ্ছে যে যারা আমরা তাদেরকেই বলবো। আমি যদি একটু খোলাসা করে বলি যে নারী পুরুষের এই যে তথাকথিত সমাজের মানে বাইরে যারা ধরেন ২ টা যৌনাঙ্গ নিয়ে একসাথে জন্মগ্রহণ করেছে বা যাদের যৌনাঙ্গ দেখে বোঝা যাচ্ছে না যে তারা নারী অথবা পুরুষ, বা তারা বাইরের দিক থেকে দেখতে মনে হচ্ছে নারী কিন্তু ভিতর দিক থেকে তাদের যে ছেলেদের যে অর্গান গুলো আছে সেগুলো ডেভেলপ করছে। তো হচ্ছে বায়োলজিক্যাল ভাবে ইন্টারসেক্স হচ্ছে আপনার যদি দেখি তাহলে আমরা যদি পার্থক্য করি তাহলে দেখা যাবে হচ্ছে যে যারা যারা জেন্ডার রয়েছেন তারা বায়োলজিক্যাল ভাবে মেল অর ফিমেল, আর আমরা ইন্টারসেক্স কে একটা আলাদা ক্যাটাগরিতে মানে একটা সেক্স ক্যারেক্টারিস্টিক এর মধ্যে ইনক্লুড করতে পারি। ওকে, অসংখ্য ধন্যবাদ কাঠগোলাপ। তার মানে হচ্ছে আলোচনাটা যদি আমরা এভাবে সামারাইজ করি সেটা হচ্ছে যে সেক্স পারসন
একটা বায়োলজিক্যাল সেক্সুয়াল টার্ম, যেখানে সেক্স যদি আমরা বলি সেটা হচ্ছে বায়োলজিক্যাল টার্মে যদি আমরা বলি মেল ফিমেল, এবং সেখানে আমরা অন্য একটা সেক্স যদি বলি তাহলে ইন্টারসেক্স মেল অর ফিমেল। ঠিক সেরকম যদি আমরা ট্রান্সজেন্ডার বলি তাহলে হচ্ছে গিয়ে আমরা জেন্ডার ইস্যুর কথা বললে আমরা ম্যান উইমেন এবং হচ্ছে গিয়ে আমরা ট্রান্সজেন্ডার ম্যান আর ট্রান্সজেন্ডার উইমেন বলছি, তাই তো? অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। আমি আমি একটু যদি হুম, হুম, হুম। আমি আপনার কাছে তো আসবো, হচ্ছে যে আমি আমি যদি একটা ছি। ওকে তানভীর চৈতি, আপনি যদি মানে চৈতি আমার অনেক কাছের ফ্রেন্ড, এখানে আমাদের কাঠগোলাপ যিনি আছেন, আসলে যেহেতু আমরা আসলে কমিউনিটি বিলং করছি এবং আমরা একে অপরকে চিনি, আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি। আলোচনাটা একেবারেই ইনফরমাল একটা আলোচনা এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটি সম্পর্কে, কমিউনিটি মানুষের জীবন যাপন সম্পর্কে আপনাদের কাছে জানা। তো আমি যদি চৈতির কাছে যাই, সেটা হচ্ছে চৈতি। আমি হুম। আ আমাদের কাঠগোলাপ ক্লিয়ার করলো ইন্টারসেক্স এবং হচ্ছে ট্রান্সজেন্ডার যেই বিষয়টি, এর মাঝখানের পার্থক্য বা ফারাকটুকু। আমি যদি তোমার কাছে যদি জানতে চাই সেটা হচ্ছে যে আ ট্রান্সজেন্ডার এবং হচ্ছে গিয়ে হিজড়া যে সংস্কৃতি বা হিজড়া, এর পার্থক্যটা যদি তুমি একটু আমাদেরকে ক্লিয়ার সংক্ষেপে। আসলে হচ্ছে ট্রান্সজেন্ডার এবং হিজড়া, আমি একটু আগে বলছি একেবারে পাশাপাশি কিছু মানুষ, একেবারেই পাশাপাশি মানুষ, শুধু মতের মতের পার্থক্য, মানে তার ভাবনার পার্থক্য। অবশ্যই আবার কালচারও এখানে মানে ইম্প্যাক্ট অবশ্যই ফেলে, কারণ আমি ছোটবেলা থেকে হচ্ছে হিজড়া দেখে বড় হয়েছি এবং আমার পরিবর্তন হিজড়াদের গল্পের পরিবর্তনের সাথে একেবারে মিলে গেছে, যার কারণে আমি তাদের কাছে আশ্রয় নিয়েছি। কারণ আমি তাদের কাছে আশ্রয় নিলে আমার মানে আমার যে কাঙ্ক্ষিত আশা ছিল যেটা, সেটা পূরণ হবে, সেই কারণে তাদের কাছে চলে যাওয়া। আসলে এই কমিউনিটির যে মানুষগুলা বসবাস করে তারা ম্যাক্সিমামই নিজেদেরকে হিজড়া মনে করে, আবার কেউ কেউ নিজেদেরকে হিজড়া কালচার করে এবং নিজেদেরকে রূপান্তরিত নারী মনে করে। আবার একটা দৃষ্টিকোণ থেকে এখানে যে মানুষগুলা বসবাস করে, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, অবশ্যই কেউ বলবেন না যে আমি এটা আমার বিশেষজ্ঞ কোনো মতামত, এটা আমার ওপিনিয়ন, যে এখানে যে মানুষগুলা বসবাস করে সব মানুষগুলাই তার জেন্ডার পরিবর্তন করে। কারণ তারা সবাই যারা মানে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে এবং পরে নারীতে রূপান্তরিত হয়, আবার নারীতে বলতে সে তখন নিজেকে হিজড়াই বলে। পুরুষ থেকে হিজড়া সমাজে চলে আসে, তখন সে নিজেকে হিজড়া পরিচয় দিতেই পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমার আমার মতো কিছু আছে, কিছু মানুষ আছে যারা নিজেদেরকে রূপান্তরিত নারী মানে ভাবতে পছন্দ করে এবং নিজেকে হিজড়া কালচারের মধ্যেও থাকতে সে পছন্দ করে। আর এখানে হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্ট হচ্ছে মানে একটা গেজেট নোটিফিকেশন করেছে 2013 সালে হচ্ছে ক্যাবিনেট, এবং 2014 সালের 26 তারিখে, জানুয়ারি 26 তারিখে হচ্ছে গেজেট প্রকাশ করছে। এটার ভিত্তি করেও অনেকে হচ্ছে আর নিজেকে আর যে আসলে সে মানুষটা যে কি সেটা আর ভাবতে চায় না, যে সরকার একটা গেজেট নোটিফিকেশন করে দিছে, আমাকে ওইটাই নিতে হবে, ওইটা নিয়ে ভাবতে হবে, এটার বাইরে ভাবা যাবে না, ওইটা নিয়ে আঁকড়ে আছে। আর এই মানুষগুলা মানে দেখেন আপনি যে তারা ম্যাক্সিমামই পুরুষ, পুরুষ হিসেবে নারীতে রূপান্তরিত করছে। যে কালচারটা রয়েছে, যে কালচারটা হিন্দুজম কালচার থেকে আসছে, সেখানেও কিন্তু ওই মানে অর্ধ নারীশ্বর, অর্ধেক পুরুষ অর্ধেক নারী, মানে একটা সময় পুরুষের পুরুষ জীবনযাপন করা, আবার পরে সে নারীর মতো জীবনযাপন করা, মানে এখানেও ওই 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 জায়গাতেও কিন্তু এইভাবেই বলা আছে যে সে মানে আহ, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া, মানে আমি যখন জেন্ডারটাকে চেঞ্জই করতেছি, পুরুষ থেকে হিজড়া, অথবা পুরুষ থেকে হচ্ছে রূপান্তরিত নারী। একটু আমার একটু তো সেখানেও কিন্তু হচ্ছে, এখানেও কিন্তু জেন্ডার কিন্তু পরিবর্তন, ট্রান্সজেন্ডার কি পরিবর্তিত জেন্ডার। আমি একটা জেন্ডার ছিলাম, সেটা মানে আমার শরীর, আমার মন জগৎ সবকিছু মিলায় অ্যাডজাস্ট করতে পারছি না বলেই তো আমি জেন্ডার চেঞ্জ করছি। তো সেই সূত্র অনুযায়ী কিন্তু আমার অভিমতে যে হিজড়ারা কিন্তু ট্রান্সজেন্ডারের মধ্যেই পড়ে।
এখন কেউ যদি বলে যে আমি নিজে হিজড়া, অবশ্যই সেটা আমি মানবো, রাষ্ট্র মানবে, যে কেউ মানবে। কারণ আমার আইডেন্টিটি আমি কিভাবে দিতে পছন্দ করব সেটা আমার একান্ত ব্যক্তিগতই। এখানে কারো হস্তক্ষেপ করার কারো অধিকার নাই। এখন কোন হিজড়া যদি হিজড়া কালচারকে এবং নিজেকে হিজড়া হিসেবে পরিচয় দেয়, আমার কোনো যায় আসে না। আমি আরো সাধুবাদ জানাবো তার তার সে যে নিজের সেলফ আইডেন্টি যেটা দিছে সেটার প্রতি। কিন্তু আমি হিজড়া কালচারে আমি একটা সময় ছিলাম, এখনো আছি। আমি নিজেকে রূপান্তরিত নারী মনে করি। এটা আমার অধিকার, আমার ভালো লাগা, আমার চাওয়া। আমি এইভাবেই বাঁচতে ভালোবাসি, এইভাবে বাঁচতে পছন্দ করি। এখানে তো আবার ইয়া না। এটাই আমারই বলার ছিল যে মানে সূত্র অনুযায়ী, কারণ আমি ছোটবেলা থেকে ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার নাম রেখেছিল মামুন। কিন্তু আমি যখন আমার বয়সন্ধিকাল আসলো, তখন আমার পরিবর্তন হলো। আমার নারীর মতো ভাবতে পছন্দ মানে নারী হওয়ার জন্য আমি চেষ্টা করলাম। আমার কারণ তখন থেকে আমি ছেলেদের মতো ভাবতাম না। আমার মনে হতো যে আমি একটা মেয়ে, মেয়েদের মতো চলাফেরা। সেই স্কুল লাইফ থেকে আজ পর্যন্ত সেই মানে এত প্রচন্ড শক্ত মনোবল ছিল বলে আজকে আমি চৈতি মানে হতে পেরেছি। তো এখানে আমার আর হিজড়া কালচার হচ্ছে হিজড়া কালচারের বাইরের মানুষগুলা, সমাজের বাইরের মানুষগুলা ভাবে কি হিজড়া মানে হচ্ছে ইন্টারসেক্স। আসলে হিজড়া মানে তো ইন্টারসেক্স না। হিজড়ার শব্দটাও তো এরকম যে হিজড়া শব্দ মানেই তো হচ্ছে গোত্র পরিবর্তন করা। আমি যতটুকু জানি, আমি পড়েছি তা অনুযায়ী যে হিজড়া মানেই গোত্র পরিবর্তন করা। আর এই মানুষগুলা তো ধরেন মানে পুরুষ গোত্র থেকে হিজড়া গোত্রে, অথবা যে গোত্র থেকে আসুক না কেন, তার গোত্র পরিবর্তন করেই তো এখানে আসতেছে। তো সেই দিক থেকেও তো এখানে মানে ট্রান্সফরমেশনের বিষয়টা থাকে, যে পরিবর্তনের বিষয়টা। সেই দিক থেকেও তো হিজড়া মানে ট্রান্সজেন্ডারের মধ্যে পড়ে। এখন আমার মানে এতটুকু আমার মনে ছিল, আমার আইডিয়া, এটা আমার ভাবনা। ধন্যবাদ চৈতি, আপনাকে মানে এত সুন্দর করে তুমি বললা যে তোমার প্রত্যেকটা জায়গাটাতে। সো আমি যদি একটু মানে এটার সাথে একটু এড করি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন ইন্টারসেক্স টার্মটা হয়তোবা আমাদের দেশের মানুষজন বা আমাদের কমিউনিটি মানুষজনও যদি আমরা বলি, আসলে ইন্টারসেক্স মুভমেন্টটা কিন্তু ট্রান্সজেন্ডার মুভমেন্টের পরবর্তী সময়কার। সো যদি এরকম হয় যে আসলে হিজড়া সংস্কৃতিতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ভাবরাজ। ভাবরাজ বলতে আসলে আমরা কিন্তু সেই সমস্ত মানুষদেরকে বুঝি বা বুঝতাম যারা আসলে আন্তঃলিঙ্গের মানুষজন। কিন্তু সেটা হচ্ছে কমিউনিটিতে একটা টার্ম হয়ে গেছে যে যারা আসলে মায়ের পেটের হিজড়া বা জন্মগত আসলে সেই ভাবরাজটার মানেই হচ্ছে গিয়ে ইন্টারসেক্স বা আন্তঃলিঙ্গ আসলে। তো সেই মানুষগুলি যখন আসলে অন্য কোথাও যেতে পারছিল না, তখন কিন্তু তারা এই বংশ পরম্পরার যে ট্রেডিশন বা যে কালচার রয়েছে, সেই কালচারেই তারা এড হতে থাকলো এবং তারা আসলে এই বংশ পরম্পরার যে জীবন ধারণ, আমাদের সোসাইটিতে আসলে এখন পর্যন্ত আমরা এই মানুষগুলোর জন্য কোনো বিকল্প আয়ের ব্যবস্থা করতে পারিনি বিধায় আসলে এই ট্রেডিশনে মানুষজন আবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা একটু কাঠগোলাপের কাছে ফিরতে চাই। কাঠগোলাপ। সেটা হচ্ছে গিয়ে আ আ আপনি যখন দেখলেন যে আপনি ইন্টারসেক্স, সো এটা কবে থেকে বোঝা শুরু করলেন? আপনি নিজে কবে বুঝলেন? নাম্বার 1। আর হচ্ছে গিয়ে পরিবার থেকে এই বোঝার সাথে, সাথে কি ধরনের বৈষম্য বা কোন অবস্থার মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে পরিবার এবং সমাজ থেকে? আচ্ছা। তো হচ্ছে যে আ মানে আমি যখন ইন্টারসেক্স এটা বোঝা গেছে তখনই, যখন আমার জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর দাইমা যখন আমার রান দুটো ফাঁক করে যখন দেখতে পেল যে আমার যৌনাঙ্গ দেখতে কোনো মেয়ের মতো না, কোনো ছেলের মতো না, তখনই আমাকে একটা ট্যাগ বসায় দিল। সেই ট্যাগটার নাম হচ্ছে হিজড়া ট্যাগ। হ্যাঁ? তো হচ্ছে যে এবং আ এবং ছোটবেলা থেকে হচ্ছে যে মানে আ মানে যখন বড় হচ্ছিলাম, তো হচ্ছে যে আ মানে কি বলবো? সেটা হচ্ছে যে মানে আমার বোনদের বিয়ে হচ্ছে না। কারণ ওই বাসায় একটা হিজড়া আছে। তারপরে হচ্ছে আপনার আমার পরিবারে আ সবাই মানে আমাকে পরিচয় দিতে লজ্জা পায় এবং কোন রকম ভাবে হচ্ছে যে তারা আ মানে আমাকে হচ্ছে কোন রকম ঢেকে রাখে, এরকম একটা অবস্থা। তো হচ্ছে এটা একটা বিষয়। কিন্তু আসলে নিজেকে কখনো আলাদা মনে করতাম না। কিন্তু যখন দেখতাম যে আমি আসলে অনেক কম বয়সেই অনেক কিছু বুঝতে পেরেছি। কিভাবে বুঝতে পেরেছি? যখন ধরেন আমি
যখন আমার শৈশবটা ছিল, যখন আমি দেখতাম যে কোনো একটা অনুষ্ঠানে গেলাম বা হচ্ছে কোন নিজস্ব আত্মীয় স্বজনরা রয়েছে, তারা সবাই চকলেটের লোভ দেখিয়ে আমার প্যান্ট ধরে টানার চেষ্টা করতো। হ্যাঁ, তো হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে তখনই আসলে বুঝতাম যে আমি সবার থেকে বোধহয় একটু আলাদা। সবার সাথে তো সবার প্যান্টটা ধরে এভাবে টানার চেষ্টা করে না। আমার প্যান্টটা ধরে এভাবে টানার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমি হয়তোবা সবার থেকে আলাদা। বা এরকম মানে আমাকে আলাদা করে দিয়েছে। আমি আলাদা হইনি। বা আলাদা ভাবতেও আমি পারিনি নিজেকে। তো হচ্ছে যে এবার একটা জিনিস বলি যে আসলে ইন্টারসেক্স এবং যে জিনিসটা আসলে সবচেয়ে আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা সাধারণ জনগণ কেন আমি মনে করি যে আমাদের যারা সরকার দলীয় যারা স্টেক হোল্ডার আছে তারাও আসলে বোঝে না সেক্স, সেক্সুয়ালিটি, জেন্ডার এবং হচ্ছে যে এটার মধ্যে যে আসলে পার্থক্যের জায়গাগুলো। হুম, একটা মানুষ হচ্ছে যে মানে দেখেন সরকারের যেমন একটু আগে হচ্ছে যে আহ তানিশা ইয়াসমিন বলে গেলেন যে সরকারের যে গেজেটটার কথা বলছেন, তো ওই গেজেটে যখন দেখেন ওই গেজেটে কিন্তু এমন ভাবে হচ্ছে যে যারা হিজড়াকে বলা হয়েছে, যেভাবে সংজ্ঞায়ন করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ভাবে ইন্টারসেক্স, অর্থাৎ সরকার কিন্তু ইন্টারসেক্সের কথা ভেবে এই ধরনের গেজেটটা দিয়েছে। কিন্তু সরকার আসলেই জানে না যে যাদের জন্য গেজেটটা দিচ্ছেন এটা আসলে কি তারা। সরকার যেমন হচ্ছে পরবর্তীতে যখন এই মানুষদের যখন চাকরির ব্যবস্থা করা হয় তখন তাদের আবার মেডিকেল সার্টিফিকেট খুঁজতে চায়। হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট যদি খুঁজতে চায় সেটা তো শুধুমাত্র ইন্টারসেক্স পার্সনরাই দিতে পারবে। একজন ট্রান্স জেন্ডার মানুষের পক্ষে কিভাবে মেডিকেল সার্টিফিকেটটা দেওয়া সম্ভব? হ্যাঁ, আমি অবশ্যই সম্মান জানাই যে যেভাবে নিজেকে পরিচয় দিতে চায় এবং যারা এতদিন ধরে আমি মানে তানিশা ইয়াসমিন তারপরে হচ্ছে যে তাসনুভা আনান আপনারা অনেক সিনিয়র, আপনারা যেভাবে নিজেকে পরিচয় দিতে চান আপনাকে সেভাবে আমি সম্মান করব এবং হচ্ছে আমাদের সবার আমি কেন আমাদের সবারই উচিত সেভাবে সে সম্মান করাটা। এখন হচ্ছে যে বাংলাদেশের হচ্ছে যে পার্সপেক্টিভে যে সমস্যাটা হয়, আমি যখন ধরেন বাসায় সবাই আমাকে হিজড়া হিসেবে চেনে, আমি যখন ডক্টরের কাছে যাই ডক্টর আমাকে বড় বড় করে লিখে দেয় ডিএসডি, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমি যখন গভর্নমেন্টের কোনো কিছু চাই তখন আমাকে থার্ড জেন্ডার ট্যাগ লাগাই দেয়। হ্যাঁ, কিন্তু কোনোটাই আসলে আমি না, আমি একজন ইন্টারসেক্স পার্সন এবং এবং হচ্ছে যে আহ এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য, বা আমি একজন আন্তলিঙ্গের মানুষ। ধন্যবাদ। আমি আরেকটু আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে কি আ আপনি সরকারের কথা বললেন, আপনি পরিবারের কথা বললেন, ছেলেবেলায় আপনার সাথে কি হয়েছে সেটা বললেন। আ আপনি এই বৈষম্য যে হচ্ছে বা এটা যে ঠিক না, এই বৈষম্য থেকে আসলে বা আপ মানসিক বিকাশটা কতখানি ব্যাহত হচ্ছে? বা আপনি কি মনে করছেন যে আ এই ঘটনাটা যদি আপনার সাথে না হতো, আপনার জীবনটা কেমন হতো? বা সেই সময়কার কি কোনো ঘটনা আপনি কি আমাদের সাথে বলতে চান কিনা? যদি আপনি কমফোর্ট ফিল করেন। তাহলে ওই সময়টায় আপনার মেন্টাল হেলথ কে ইফেক্ট করেছে এরকম কোনো ঘটনা যদি আপনি আমাকে বলতে চান। প্রথমত হচ্ছে যে দেখেন আমাদের হচ্ছে যে যে বিষয়টা হয় যে উম এমন হতো যে মানে পরিবারের অন্যান্য যারা ভাই বোন ছিল তারা বাসা থেকে যে ধরনের সুবিধা পেত আমি সেই ধরনের সুবিধা পেতাম না। এবং ছোটবেলা থেকে আমাকে বড় বড় হয়ে শুনতে হয়েছে যে আমি একজন অসুস্থ মানুষ। হুম, তো হচ্ছে আমি একজন অসুস্থ মানুষ। এই অসুস্থ কারণ হচ্ছে যে আমার আহ যৌনাঙ্গ দেখতে কোনো ছেলে বা মেয়েদের মতো নয়। আমার যৌনাঙ্গ দেখতে ছেলে এবং মেয়ের বোথ দুইটা অর্গান নিয়ে আমি যখন জন্মগ্রহণ করেছি তখন হচ্ছে যে আমাকে শুনতে হয়েছে আমি একটা অসুস্থ মানুষ। এবং ছোটবেলা থেকে আমাকে ওই যে বিষয়টা ওটা আমার মনের মধ্যে ঢুকাই দিছে যে আমি একটা অসুস্থ মানুষ। এবং আমি যখন কোনো কাজ করতে যাই তখন এটা আমাকে প্রবল ভাবে বাধা দেয়, আমি তো একটা অসুস্থ মানুষ। হ্যাঁ, আমি যখন কোনো পড়াশোনার জন্য আমি আহ হচ্ছে যে এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তো আমাকে বলে যে তুমি ওইখানে যে কেন পড়াশোনা করবা, তুমি এখানে পড়বা, আমার আমার জেলায় যে কলেজ আছে ওইখানে পড়বা কারণ তুমি একটা অসুস্থ মানুষ। তারপরে হচ্ছে যে বৈষম্য, ধরেন আমার ভাই বোনরা যে পরিমাণে সুযোগ সুবিধা পায় আহ সেই ধরনের সুযোগ সুবিধা আসলে আমি পাইনি। কারণ আপনি দেখেন
আমার হচ্ছে ছোট ভাইকে গুলশানের মতো একটা জায়গায় বাসা ভাড়া করে, একটা রুম ভাড়া করে তাকে থাকতে দেওয়া হচ্ছে, তারপর যাতে করে সে ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর আমাকে তুলে দেওয়া হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা গণরুমে, যেখানে আমার জেন্ডার আইডেন্টি হচ্ছে আমি একজন বাই বোন, আই এম ইন্টারসেক্স পারসন এন্ড মাই জেন্ডার আইডেন্টি ইজ আই এম এ ওম্যান। এবং আমাকে ছেলেদের গণরুমে তুলে দেওয়া হচ্ছে, যেখানে 35 থেকে 46 জন ছেলের সাথে আমাকে অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। তো এটা মানে একটা বলার জন্য বলা, আমরা যে প্রতিটা দিন আমাদের কাছে একটা যুদ্ধ। মনে হয় যে এই দিনটা শেষ হলো, পরের দিন একটা নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিই। তো হচ্ছে যে এই বৈষম্যটা আহ মানে এটা বলে আসলে প্রকাশ করার মতো নয়। এবং মাঝে মাঝে সুইসাইডাল হয়ে গেছিলাম। তারপরে হচ্ছে যে সুইসাইড অ্যাটেম্পও নিয়েছিলাম। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। ডক্টরের কাছে গেলে ডক্টর বোঝে না, তারপরে হচ্ছে যে মানুষের কাছে বলে বোঝে না। আমার যে খারাপ লাগার জায়গাটা, আমার যে কষ্টের জায়গাটা, এটা তোকে আর আসলে কি জানেন, খুব বেশি আশাও করি না, যেখানে বাবা মাই আমাদের বিষয়টা বুঝতে চায় না। হ্যাঁ, বাবা মাই যখন দেখে যে আমি একটা অন্য মানে যখন ছেলেও না মেয়েও না, একটা অন্য সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছি, যেটাকে বলা হয় ইন্টারসেক্স, তো তখনই তারা অবজ্ঞা শুরু করতে পারে। আমি সেখানে বাইরের মানুষের কাছ থেকে কি আশা করি? এবং আরেকটা খুবই দুঃখজনক বিষয়, এখন 2021 সালে আমরা দাঁড়ায় আছি, সেখানে ধরেন নাসায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে, বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, এই হচ্ছে, কিন্তু এই যে জেন্ডার, সেক্সুয়ালিটি, সেক্স, এটা নিয়ে মানুষের যে ধারণাটা, এটা একদম শূন্যের কোঠায়। এবং আমার আরো বেশি কষ্ট লাগে যে গভর্নমেন্ট পর্যায় থেকে যখন তারা রুল করে, তারা ইন্টারসেক্স মানুষদের সুবিধার জন্য রুল করতেছে, কিন্তু কারা ইন্টারসেক্স পার্সন এটা তারা জানে না। এবং আমরা যদি দেখি যে এলজিবিটি আইকিউ পিপলের মধ্যে, আমরা যদি মার্জিনালের দিকে বলি, এমনিতেই হচ্ছে যে আমাদের বলা হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী। হ্যাঁ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়, বা করে আমরা, বা পিছিয়ে রাখা, বা আমি বলবো যে পিছিয়ে রাখা আমরা জনগোষ্ঠী। তো হচ্ছে এলজিবিটি আইকিউর মধ্যে যদি আমরা দেখি যে এই যে এমনিতেই হচ্ছে আমরা মার্জিনাল, কিন্তু এই মার্জিনালের মধ্যেও মার্জিনাল হচ্ছে সবচেয়ে ইন্টারসেক্স পার্সন। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের মানসিক পরিবর্তনের সাথে সাথে আমাদের শারীরিক পরিবর্তন হয়। হ্যাঁ, অর্থাৎ ধরেন হচ্ছে যে আজকে তাসনুবা আনান, সে আজকে পড়াশোনা করে এমন একটা নিজের জায়গা তৈরি করে নিছে। তানিশা ইয়াসমিন তার সময় মতো করে সে তার নিজের জায়গাটা তৈরি করে নিছে। কিন্তু আমাদের যুদ্ধ করতে হয়, আমাদের মানসিক নিজের সাথে যুদ্ধ করতে হয়, নিজের শরীরটার সাথে যুদ্ধ করতে হয়, সমাজে মানুষের সাথে যুদ্ধ করতে হয়, সরকারের সাথে বুঝাইতে হয়। তো হচ্ছে যে মানে ওই জায়গা করতে করতে আমরা অনেক ভেঙে পড়ি, মানসিক ভাবে আমরা নিজেকে অনেক গুটিয়ে রাখি। আজকে অনেকেই বললো যে হচ্ছে ধরেন হিজড়া কালচারের মধ্যে বলা হয় যে আমাদেরকে ভাবরাগ বলা হয়, কিন্তু এবং আরেকটা জিনিস মনে করা হয় যে হিজড়ারাই হচ্ছে ইন্টারসেক্স। যেহেতু হচ্ছে তানিশা ইয়াসমিন এখানে আছেন, তো হচ্ছে যে আপনি আপনি ভালো জানেন যে আসলে বাংলাদেশের মধ্যে কয়জন ধরেন গুরু, আপনার যেহেতু আমি যদি কালচার অ্যাকর্ডিং টু কালচার অনুসারে বলি, কয়জন গুরু আছে যারা ইন্টারসেক্স? এবং আমি আমি যখন কাজ করা শুরু করেছিলাম, আমি মানুষদেরকে নিয়ে যখন হচ্ছে যে বাংলাদেশ ইন্টারসেক্স ফ্রম হচ্ছে যে তৈরি হয়েছে, সেখানে আমি ইন্টারসেক্স মানুষদের নিয়ে করছি। তো হচ্ছে তখন আমরা কাজ শুরু করেছিলাম, আমরা আমরা যখন আমরা দেখেছি এই কালচারের সাথে মানুষরা নেই বললেই চলে, যদিও শিহাব, এক দুইজন থাকে, সেটা কিন্তু আমরা উদাহরণ হিসেবে বলতে পারি না। হ্যাঁ, ধন্যবাদ। এটাই। আমি ধন্যবাদ একটু তাসনিমা। আমি আসবো। আমরা আসলে কি কি অ্যাক্টিভিটিস আমাদের করা উচিত এবং আমরা আসলে কতটুকু করতে চাই আমরা সেখানে আসবো। কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জাস্ট হ্যাটস অফ টু ইউ দ্যাট আ আমরা ট্রান্স কমিউনিটি আমরা অনেক ভিজিবল। আমরা নিজেদের অধিকারের কথা অনেক দিন ধরে বলছি, অনেক কিছু বলছি। বংশ পরম্পরায় বলি আমরা অনেক বছর ধরে বলার পরে কিন্তু একটা জায়গা আসছে। সো আমার আশা আমি যেটা আশা করছি বা আপনাকে দেখে আপনাকে দেখে আরো মানুষ উদ্বুদ্ধ হবে। আপনাকে দেখে আরো ইন্টারসেক্স কমিউনিটি আ ঐক্যবদ্ধ হবেন আপনারা এবং আপনাদের অধিকারের কথা আপনারা মানুষের সামনে বলবেন এবং যাতে করে আরো বেশি মানুষজনকে আমরা বলতে পারবো, আপনাদের কথা জানান দিতে পারবো। তাহলে আমরা মানুষের কাছে আরো বেশি পৌঁছাতে পারবো এবং আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য এটা। মানুষের কথা শোনা, মানুষকে জানান দেওয়া। আমরা একটু চৈতির কাছে ফিরতে চাই। চৈতি,
আপনার কাছেও সেম প্রশ্ন যদি আমি যেটা জানতে চাই, আসলে আপনি, তুমি, আমি আসলে যেহেতু সবাই আমরা নিজেদের মানুষ, মাফ করবেন, একেবারেই পরিচিত একটা গণ্ডি। সো এই প্রোনাউন নিয়ে আসলে আপনি তুমি সম্বোধনটা আমার গুলিয়ে যাচ্ছে। তো তুই একটু এই জায়গাটাতে আমাকে বল, সেটা হচ্ছে আ আসলে শিশিরের গল্প, চৈতির গল্প হয়তো কাছাকাছি। একজন ট্র্যাডিশন এর বাইরে, একজন ট্র্যাডিশন এর মধ্য দিয়ে। কিন্তু হয়তো আমাদের জীবনের গল্প বা জীবনের প্রতিচ্ছবি আমরা একটা জায়গায় দেখতে চেয়েছিলাম। আ আজকে কিছুক্ষণ আগে তুই বললি মামুন, মামুন থেকে তানিশা চৌধুরী এবং রাজবাড়ী জেলার মধ্যে আ একজন উদ্যোক্তা, একজন ফেমাস বিউটিশিয়ান। সো এই ফেমাস বিউটিশিয়ান হওয়ার জন্য পরিবার আসলে কতখানি আ অবদান, জানি না কতখানি অবশ্যই মানে ইফেক্টিভ ছিল কিনা, বা মানে বৈষম্যের জায়গাটা একটু আমি অ্যাড্রেস করবি তুই। আর হচ্ছে আমরা আসলে যেই বৈষম্যগুলি ফেইস করি, আসলে এই বৈষম্যগুলি মানুষের কাছ থেকে আসলে আমরা যেই মনের অজান্তেই পাই, হ্যাঁ? সেই বৈষম্যর জায়গাগুলিতে আসলে কতখানি আমাদের মেন্টাল হেলথ কে ইফেক্ট করে? এই জায়গাটা যদি একটু বলতি। হ্যাঁ, শিশির, আ আ ইয়া কাঠগোলাপের কথা মানে ধরেই আমি বলতেছি। মানে আ মানে কাঠগোলাপ ওরা তো অবশ্যই অনেক কষ্ট, অনেক ছোটবেলা থেকে বঞ্চনার শিকার হয়ে আসে। কিন্তু ওদের একটা মানে সুযোগ কি যে ওরা হয়তোবা রানের মাঝখানের অংশ দেখেই ছোটবেলা থেকে আইডেন্টিফাই করে দিছে যে ও এইভাবে মানুষ, এই একটা মানুষ, এরকম মানুষ, হ্যান ত্যান। বাট কিন্তু আমাদের হচ্ছে বড় সমস্যা হচ্ছে আমরা সারা জীবনই মানে সমাজের কিছু মানুষের কাছে এবং মানে পরিবারের কিছু মানুষের কাছে সারা জীবন হচ্ছে ভুল বোঝাবুঝির মধ্যে থাকি। তারা ভাবে যে আসলে আমি যা করছি, আমি যে মানুষটা, এই মানুষটা টোটালি একজন ভুল মানুষ। এটা হচ্ছে আমার মন গড়া কোনো ভুলের কাজ, মানে ভুলের একজন মানুষ, টোটালি একটা ভুল। আমি কি বলতে বলতে চাচ্ছি আপনারা সবাই বুঝতেছেন যে কারণ আমি যখন আমার আমার বয়স যখন 20 বছর বয়সে আমি ঘোষণা দিচ্ছি যে আমি তো মানে পুরুষ শরীরেই এতদিন বড় হয়েছে, আজকে ঘোষণা দিচ্ছি আসলে আমি এরকম মানুষ না, আমি এরকম কমিউনিটির একটা মানুষ। কারণ কারণ আমার তো মানে ছোটবেলা যখন আমি জন্মগ্রহণ করেছি, মানে তখন আমার রান দেখে কিন্তু আমাকে আইডেন্টিফাই করেছে আমি পুরুষ, কারণ আমরা পুরুষের যৌনাঙ্গ নিয়ে আসছি। কিন্তু আমার যখন বয়ঃসন্ধিকাল হলো তখন বুঝতে পারলাম যে আমি আসলে পুরুষ না, আমি হয়তো বা নারী। তখন তারপরে হচ্ছে যখন আমি ঘোষণা দিব যে আমার মানে পুরুষের যৌনাঙ্গ আছে কিন্তু আমি নারী, কিন্তু এটা কিন্তু সমাজের কোনো মানুষই মানে না কিন্তু। মানে এখানে যে এত বড় একটা সমস্যা হয়, এত বড় একটা মানে এটা মানে বড় একটা ধাক্কা তৈরি হয়, মানে একটা ঝাঁকুনি তৈরি হয়। ভূমিকম্প যেরকম শক্তিশালী মানে ভূমিকম্প যে পৃথিবীতে যে মানে যে ঝাঁকা দেয় ভূমিকম্পতে, বড় বড় ভূমিকম্পতে, তেমনই ঝাঁকা দেয় আমাদের পরিবার, আমাদের কাছের মানুষ, আমাদের রাষ্ট্রের অন্যান্য মানুষের সাথে আমাদের সম্পর্কের একটা ঝাঁকুনি হয়, তখন বড় একটা ঝাঁকুনি। তারা ভাবে যে আমার এটা মানে নিছক আমার একটা মানে মনের খায়েশ, আমার মনের ইচ্ছা, মনের একটা পাগলামি। এই ভুল বোঝাবুঝি সারা জীবনই থাকে, মানে এইটাই আমাদের বড় কষ্ট, যেটা আমরা সারা জীবনে আমাদের পরিবারের মানুষ, আমাদের কাছের মানুষদেরকে বুঝাইতে পারি না। তারা ভাবে যে আমি পুরুষ ছিলাম, আমি পুরুষই, আমি প্রকৃতিই একজন পুরুষ, আমি শুধু শুধু আমি আজকে নারীতে রূপান্তরিত হয়েছি। কিন্তু আমি আমি মানে আমরা হয়তো সমাজের অনেক মানুষ এখন বুঝতে পারে যে আসলে বয়ঃসন্ধিকালে এরকম মানুষের পরিবর্তন হতে পারে, এরকম হয়, প্রকৃতি এরকম হয়, প্রকৃতিতে মানে প্রকৃতি এরকম কিছু দান করতে পারে, প্রকৃতি এরকম কিছু দেখাইতে পারে। কিন্তু এটাও কিন্তু অনেক বড় একটা সমস্যা। কারণ আমি ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছি, ছেলে হিসেবে পড়াশোনা করতেছি, সবকিছু ছেলেদের মতো। যখন আমার এই পরিবর্তন হচ্ছে, যখন আমি মেয়েদের মতো হচ্ছি, মেয়েদের মতো চুল রাখতেছি, সবকিছু, তখন আমার পড়াশোনার কাগজপত্র থেকে শুরু করে সকল মানে ডকুমেন্ট, মানে লিগ্যাল ডকুমেন্ট সবকিছু নিয়ে আমাকে সমস্যায় পড়তে হয়, সমস্যায় থাকতে হয়, সারাটা জীবন এটা নিয়ে ভুগতে হয়। কখনো মানে ফ্যামিলির মানে ফ্যামিলির একেবারেই ভালোবাসা তখন থেকে আমরা বঞ্চিত হয়ে যাই ফ্যামিলি থেকে।
মানে এটাও কিন্তু অনেক বড় একটা সমস্যা। আবার যখন আমি হিজড়া কালচারে যাই, দেখা গেছে হিজড়া কালচারে আমাকে অনেক সময় ক্যাস্টেট করতে হয়, যেরকম আমি নিজেই ক্যাস্টেড। কারণ আমি আমার মতো মানুষকে হচ্ছে সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারির মধ্যে যেতে হয়, কিন্তু আমি তো সেটা যাইনি, আমি হুট করে ক্যাস্টেট করে ফেলছি। আমার যে যৌন জীবন, যৌন চাহিদা, তারপরে হচ্ছে আমার আকাঙ্ক্ষা সব মিলাই তো আমি এখন একটা মানে হতাশার মধ্যে থাকি, মানে কি করবো না করবো, জীবনটা কোথায় নিয়ে দাঁড় করাবো। মানে আমাদের জীবনটাও যে সোজা তা না, আমার মনে হয় আমাদের জীবনটা বেশি বেশি কঠিন। কারণ এত কঠিন, কারণ জীবনের মাঝখান মানে মানে জীবনের মানে মাঝখানে এসে যে আমাদের যে পরিবর্তন, এটা অনেক বড়। মানে আগের জীবনের সাথে নিজেকে খাপ খাওয়ানো, নিজেকে সেইভাবে খাপ খাইয়ে সামনের দিকে আগানো, নিজের ভবিষ্যৎ গড়া সবটু মানে আমার মানে প্রচন্ড চ্যালেঞ্জিং মনে হয়। মানে কি যে একটা কঠিন একটা বিষয়। আমার মাঝে মাঝে আমি ভাবি মানে কি জীবনে কি হচ্ছে, মানে জীবনের এইদিকেও পূরণ হচ্ছে না, ওদিকেও পূরণ হচ্ছে না। এই দিক থেকে তো মনে হয় মানে মানে নর্মালি এই কথা ধরে তো নর্মালি আমরা বৈষম্যের শিকার, রাষ্ট্র থেকে হচ্ছে, সমাজ থেকে, সবকিছু থেকে। আমি মামুনের যে ডকুমেন্ট, আমি কি এখনো পরিবর্তন করে মানে করতে পারছি না, ভবিষ্যতে আদৌ আমি পরিবর্তন করতে পারবো? আমার মনে হয় না পারবো। কারণ আমাদের দেশে সেই মানে এনভায়রনমেন্ট আমার মনে হয় হবে না। কারণ আমার 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 মানে যা দেখতে পাচ্ছি, মানে সব মিলাই কিন্তু আমরা মানে সমাজ, রাষ্ট্র, পরিবারে কিছু মানুষ এখনো ভাবে যে আমি মনে হয় মামুন থাকাটাই যথেষ্ট মানে সমুচিত ছিল। কিন্তু তারা ভাবে না যে আমার ভিতরকার পরিবর্তন, আমি ভিতরে যে মানুষটা ছিলাম, আসলে সেই মানুষটা যে সত্যি এইরকম একজন মানুষ, তারা এখনো বুঝতে চায় না, তারা বুঝতে চেষ্টাও করে না। এটাও তো এক ধরনের বৈষম্য, শুধু পরিবার থেকেই শুরু হয়। মানে এই বিষয়টা মানে মানে ইয়া, কারণ কাঠগোলাপ সে ইন্টারসেক্স, পাশাপাশি সে নারী। আমার জানা মতে মানে তাকে হয়তোবা নারীর মতো করে রাখা হয় না, পুরুষের মতো করে রাখা হয়। তো এখানেও সমস্যা, মানে সব গল্পগুলাই কিন্তু কাছাকাছি, মানে প্রচন্ড মানে পরিমাণ হচ্ছে মানে আমরা সবাই একই রকম সমস্যার মধ্যেই থাকি, একই রকম সমস্যা নিয়ে ভুগি। আসলে কবে এই সমস্যা থেকে আমরা উতরাতে পারবো জানি না। অসংখ্য ধন্যবাদ প্রীতি। আমাদের কাছে একটা প্রশ্ন ছিল। আমি যদি একটু প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে বিং আ ট্রান্সজেন্ডার উইমেন অর বিং আ ট্রান্সজেন্ডার ম্যান, এভরিওয়ান ইজ নিড টু গো ফর সার্জারি অ্যাকচুয়ালি। আমি কি আপনাদেরকে আমার ফোনে চার্জ নেই, অন মিনিট, সরি। সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে জেন্ডার রিঅ্যাফার্মিং সার্জারির কথা যদি বলি, আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে হুইচ সেক্সুয়াল ওরিয়েন্টেশন, আপনারা কার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা জানতে চাচ্ছেন। তার আগে যদি আমি আপনাকে কোট করে বলি, সেটা হচ্ছে গিয়ে স্টিল নাও ইন বাংলাদেশ দিস ইজ কোয়াইট ইম্পসিবল টু টক অ্যাবাউট সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সো ইটস রিয়েলি we are so sorry we can't in publicly to talk about sexual orientation, so we need to avoid this question. And another thing is that gender identity, যখন একটা মানুষের আসলে সামাজিক পরিবর্তনটা হচ্ছে, অলরেডি কিন্তু তার ট্রান্সফরমেশনটা হয়ে যাচ্ছে। এবং যখন সে তার জন্ম হয়েছে যেই বডিটাতে, যে শরীরের সাথে, তখন সেই শরীরের সাথে, সেই মনের সাথে সে যখন হরমোনোলজিক্যালি এবং সে মানসিক ভাবে যখন সাইকোলজিক্যালি ব্যালেন্স করতে পারছে না, তখন সে জেন্ডার রিঅ্যাফার্মিং সার্জারি কথা ভাবে বা সেখানে যায়। কিন্তু এখন পর্যন্ত আমাদের একজন ভালো এনথ্রোলজিস্ট না, একজন ভালো সাইকোলজিস্ট যাদের কাছে আমরা গেলে একটা ভালো সুপরামর্শ পাই। আমি নাম কোট করতে চাই না, অ্যাক্টিভিজমের অনেক বছরে আমি অনেক জায়গায় দেখেছি সো কল্ড প্রমিনেন্ট সাইকোলজিস্ট আর ট্রান্সফোবিক। সো এটা আসলে খুবই দুঃখের যে আজকে 2021 সালে এসেও আমাদের দেশে আসলে জেন্ডার রিঅ্যাফার্মিং সার্জারির জন্য আমরা কারো কাছে যেতে পারি না। এবং যারা আমরা যেতে চাই, অনেক কস্টলি এবং সঠিক নির্দেশনা এবং সঠিক তথ্যের অভাবে চৈতির মতো অনেকে শিকার হয়ে ভুলভাল ইনফরমেশন নিয়ে আমরা অনেক ধরনের ভুল ডিসিশন নেই।
সঠিকভাবে রিঅ্যাফার্মিং সার্জারিতে না গিয়ে আমরা কাস্ট্রেশন করি বা আমরা নির্মাণের মতো জায়গার মধ্য দিয়ে যাই এবং সেটা খুবই অস্বাস্থ্যকর পরিবেশে এবং উইথআউট এনি কাইন্ড অফ ডক্টর অ্যাসাইন। দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আরেকবার একটু ফিরি কাঠগোলাপের কাছে। কাঠগোলাপ, আপনাদের আসলে এই মুহূর্তে আপনাদের অস্তিত্ব জানান দেবার জন্য আপনারা কি করছেন এবং আসলে এই যে সমস্যা, এই সমস্যা থেকে আসলে আমরা কিভাবে বের হতে পারি? আমরা কি করতে পারি? সেখানে আমাদের সমাজের কি করণীয় রয়েছে বা পরিবারে একজন সদস্য হিসেবে কোন জায়গাগুলিতে অ্যাড্রেস করা উচিত বা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি কি করণীয় রয়েছে এবং সেখানে আপনি কার সাপোর্ট চান? আহ ধন্যবাদ তানিশা ইয়াসমিন, সরি তাসনুমা আনান। তো হচ্ছে যে যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই যে প্রথমে আপনার কথায় আসি যে আসলে সমস্যাটা কেন তৈরি হয়েছে। সমস্যাটা হচ্ছে তৈরি হচ্ছে যেমন হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে যেমন ধরেন হচ্ছে যে তানিশা ইয়াসমিনের মতো কয়জন মানে দাঁড়িয়ে বলছে যে আমি বাই বর্ন আই এম এ মেল বাট মাই জেন্ডার আইডেন্টিটি ইজ আই এম এ ওম্যান। এটা একটা প্রবলেম যে আসলে তানিশা ইয়াসমিনের মতো কয়জন এই কথাটা বলছে। আজকে যে গভর্নমেন্ট একটা গেজেট তৈরি করেছে বা কোনো কিছু একটা তৈরি করেছে, নিশ্চয়ই গভর্নমেন্টের কাছে আমরা অনেক ধরনের কিছু রং তথ্য দিয়েছি বা অনেক কোনো কিছু করছি বা এমন কোনো তথ্য দিয়েছি যার ফলে কি হয়, যখন চাকরি দিতে হয় বা যখন সুযোগ সুবিধা দিতে যায় তখন ওই ঘুরে ফিরে ইন্টারসেক্সদের আসলে খোঁজে। কারণ প্রথমত হচ্ছে যে আমাদের নিজেদের স্টেটমেন্টের জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। আমাদের, হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে এটা তো কোনো দোষের না যে ভাই বোন আমি এরকম ভাবতে পারবো না, মানে আমার জেন্ডার আইডেন্টিটিটা এমন হতে পারবে না। অর্থাৎ আমাদের আগে সুস্পষ্ট করতে হবে কারা ট্রান্সজেন্ডার, কারা ইন্টারসেক্স, কারা হিজড়া কালচারের মধ্যে রয়েছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে আগে সুস্পষ্ট করতে হবে। এবং হচ্ছে যে যে বিষয়গুলো রয়েছে যে হচ্ছে যে আহ প্রথমত হচ্ছে যে আমাদের কি কি করেছি বা হচ্ছে কি কি করা হয়েছে। বিগত সময়ে অনেক বড় বড় সংগঠন রয়েছেন, তারা চেষ্টা করেছেন যে ইন্টারসেক্স ইস্যু নিয়ে কাজ করার জন্য, কারণ তারা সমাজে মার্জিনাল মানুষ। আর হচ্ছে আমি আমার জায়গা থেকে কি করেছি সেটা যদি বলি, সেটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে হচ্ছে যে আমরা এবং আমি না বলে আমরা বলি, কারণ হচ্ছে আমরা একটা হচ্ছে যে ফর্ম তৈরি করেছি, যে ফর্মটার নাম হচ্ছে বাংলাদেশ ইন্টারসেক্স ফর্ম। সেখানে আমরা হচ্ছে যে আমরা ইন্টারসেক্স মানুষদের অধিকার এবং তাদের এবং বাংলাদেশে হচ্ছে ইন্টারসেক্স মানুষ সম্পর্কে একটা সচেতনতা তৈরি হোক, সেই লক্ষ্যে আসলে এটা হচ্ছে তৈরি করা হয়েছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ইউ আর অডিয়েবল। ওকে। তো হচ্ছে যে সেই লক্ষ্যে এই কাজগুলো আমরা শুরু করেছি, কিন্তু আসলে এই বিষয়ে আরো বেশি সচেতনতা দরকার। এবং হচ্ছে যে প্রত্যেকের জায়গা থেকে, যেমন হচ্ছে যে আমরা এমন হচ্ছে যে ধরেন আহ আমরা অনেক বেশি হচ্ছে যে ধরেন আহ, এখন থেকে আমরা যত বেশি ধরেন, আমি এটা ভালো বলবো যে আমরা ট্রানজিশন নিয়ে অনেক কাজ করেছি। তো হচ্ছে যে আমাদের মনে হয় যে আমাদের ইন্টারসেক্স ইস্যু নিয়ে আরো বেশি কাজ করা উচিত। আমরা যদি এই ইস্যুটা নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের মনে হয় সাফল্যের জায়গাটা অনেক আরো বেশি, আমরা বেশি এগিয়ে যেতে পারতাম। অবশ্যই সবাইকে নিয়ে আসলে কাউকে রেখে বা কাউকে করে এগিয়ে যাওয়া যায় না। ধরেন আমাদের ট্রান্স ইস্যুর জায়গাটা অনেক 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 উপরে উঠে গেছে, কিন্তু আমরা কিন্তু আসলে তৃণমূলের জায়গা থেকে একদম সেই সেই তলানিতে পড়ে রয়েছি। তো হচ্ছে যে আমাদের যদি এই বিষয়ে আরো বেশি রিসার্চ দরকার, গভর্নমেন্টের সাথে বসা দরকার। তো হচ্ছে যে একটা অন্যতম হচ্ছে বড় সমস্যা হয় কি, আমাদের মতো মানুষরা যখন জন্মগ্রহণ করে ছোটবেলায় তাদেরকে নিয়ে যাওয়া হয় ডক্টরের কাছে। হ্যাঁ, তো হচ্ছে যে এই ডক্টরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, ডক্টর তখন তার হচ্ছে বায়োলজিক্যাল অর্গান বা হচ্ছে দেখেই বা হচ্ছে বাবা মা যেভাবে তাকে আইডেন্টিফাই করে, সে যদি বলে যে তার নাম সুমন, আচ্ছা তাহলে তাকে মেল বানাই দেওয়া হোক। আর যদি তার নাম বলা হয় সুমনা, তাহলে তাকে ফিমেল বানাই দেওয়া হোক। এটা ডক্টর ডিসাইড করে। এবং হচ্ছে যে আমি একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে
আহ শিওর। আমাদের দেশে আমরা বাংলাদেশে ইন্টারসেক্স প্রবলেম থেকে আমরা আমরা মনে করি যে আমাদের এই যে মানুষের সচেতনতা তৈরির জন্য, বা আমরা যদি গভর্নমেন্টের সাথে কথা বলতে চাই বা ডাক্তারের সাথে কথা বলতে চাই ইন্টারসেক্স ইস্যু নিয়ে, তো আমাদের রিসার্চের জায়গাটা করাটা খুব খুব দরকার। তো হচ্ছে সেরকম একটা রিসার্চের কাজে হচ্ছে যে আমরা হচ্ছে যে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো হচ্ছে ডক্টরের কাছে যাওয়ার পরে শুনলাম যে যে বললো যে আসলে তারা তো আমাদেরকে আসলে রুগী মনে করে। তারা যখন আমাদেরকে সম্বোধন বলে তখন বলে যে ডিএসডি পেশেন্ট এখানে ভর্তি আছে। তারা কিন্তু আমাদেরকে ইন্টারসেক্স হিসেবে আইডেন্টিফাই করে না। হ্যাঁ, এটা খুবই অসম্মানের একটা জায়গা। তো হচ্ছে আমি বললাম যে ডাক্তার, আমার সাথে যে এই যে আননেসেসারি সার্জারি করা হয়েছে, আমার দুটা হচ্ছে সার্জারি করা হয়েছিল। হ্যাঁ, তো হচ্ছে এটা অত্যন্ত আমার শরীরের জন্য খুবই একটা খারাপ দিক ছিল, এবং পরবর্তীতে হচ্ছে ধরেন আমি বললাম প্রথমে যে আমার জেন্ডার আইডেন্টিটি উমেন, আমাকে টেস্টোস্টেরন থেরাপি দেওয়া হচ্ছিল, যেটা আমার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভয়াবহ ছিল। একটা সময় হচ্ছে আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম এবং সুইসাইড অ্যাটেম্প নিতে। তো হচ্ছে যে সেই সময় হচ্ছে যে আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টরের কাছে বললাম যে ডক্টর, আমার সাথে যেটা করেছেন এটা তখন ঠিক না। তো হচ্ছে তখন তিনি বললেন যে দেখো, তোমার তখন বয়স ছিল, তুমি আন্ডার 18 ছিলা, এটা বললো। তো তো তোমার মতো আরেকজন ভর্তি আছে। তা আমি বললাম যে আমি একটু তার সাথে কথা বলতে চাই। তো আমি যখন তার সাথে কথা বলতে গেলাম আমি অবাক হলাম, মানে আমি আমার আর একটা প্রতিরূপ দেখতে পেলাম। তার বয়স হচ্ছে মাত্র 8 বছর, তাকে অলরেডি সার্জারি করে ফেলছে, এবং যেহেতু তার বাবা মা তাকে একজন মেয়ে হিসেবে বড় করেছে এবং তাকে হচ্ছে যে স্ট্রোজেন হরমোন দেওয়ার জন্য এখন প্রিপেয়ার করছে। তার পরবর্তীতে এসে আমি আমি চেষ্টা করছিলাম যে হচ্ছে আমাদের যারা এনজিও আছেন এবং হচ্ছে যে এবং যারা হচ্ছে যে আইন নিয়ে কাজ করেন আমাদের ইসের জন্য, তো আমরা কথা বলেছিলাম হচ্ছে যে যারা আইন প্রণেতা, মানে যারা আইনজীবী আছেন, এমন আইনজীবীর সাথে কথা বলেছিলাম যে কোনোভাবে যে তার যে থেরাপিটা বন্ধ করা যায় কিনা, কারণ এটা অত্যন্ত হার্মফুল, কারণ আমি নিজে এটার সাফার ফিল করেছি। তো হচ্ছে যে যখন এটা করতে গেলাম, তো তখন দেখলাম যে বাংলাদেশে আসলে এমন কোনো রুল নাই যে যেটা দিয়ে আসলে এটা প্রতিকার করা যায়। হ্যাঁ, তো হচ্ছে যে এরপরে হচ্ছে যে যার ফলে অত্যন্ত দুঃখের সাথে, মানে আমাদের অহরহ এই হামেশা এই ধরনের সার্জারি হচ্ছে, হরমোন থেরাপি হচ্ছে, কিন্তু আসলে আমাদের কোনো সুনির্দিষ্ট রুল নেই যে এই মানুষগুলোর জন্য আসলে কি করা দরকার, বা হচ্ছে যে এই মানুষগুলোর জন্য ই করা দরকার। হ্যাঁ, আমাদের আসলে একসাথে তো সবকিছু পরিবর্তন হবে না, তবে কিছু কিছু পরিবর্তন হওয়াটা আসলে এখন খুবই সময়ের দাবি। এবং এই পরিবর্তনের জন্য আসলে আমাদের যাদের আমরা মনে করি, আমাদের যারা রয়েছেন, ট্রান্সজেন্ডার যারা কমিউনিটি রয়েছেন, যারা অন্যান্য কমিউনিটির মধ্যে যারা রয়েছেন, সরকার যারা রয়েছেন, জনগণ যারা রয়েছেন, জনগণের মধ্যে কিভাবে সচেতনতা বাড়ানো যায়, এই বিষয়গুলোর দিকে আমাদের বেশি লক্ষ্য করা দরকার, এবং হচ্ছে যে আর খুব বেশি হচ্ছে যে রিসার্চ করা দরকার, এবং হচ্ছে যে আসলে এই ফলাফল নিয়ে এবং এই রিসার্চের ফলাফল নিয়ে আসলে ডাক্তারদের সাথে বসা উচিত, সরকারের সাথে বসা উচিত, যে আসলে এটা কিভাবে করা যায়, বা তাদের জীবন মান উন্নয়ন কিভাবে করা যায়, তারা যে এই ধরনের বৈষম্যের মধ্যে আছে এই বৈষম্য কিভাবে বিলুপ করা যায়। এটাই। ধন্যবাদ। ধন্যবাদ আসলে আমরা শুনছিলাম মানুষের জীবনের ভাঁজে ভাঁজে প্রতি মুহূর্তের নিঃশ্বাস, এবং এই নিঃশ্বাস যে কতখানি ভারী আসলে আমরা যার সাথে হয় বা যার জীবনের সাথে ঘটে আমরা কেবল সেই ফিল করতে পারে। আমরা যদি কথা শুনতে চাই বা কথা বলতে চাই আসলে আমাদের রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের সময় খুবই সীমিত। আমি একটু চৈতির কাছে যেতে চাই। চৈতি, সরকার স্বীকৃতি দিল হিজড়া লিঙ্গ। ঠিক আছে? আমরা বলছি ট্রান্সফরমেশন এর কথা, সেখানে গিয়ে ট্রান্সজেন্ডার ম্যান অর ট্রান্সজেন্ডার উইমেন। হ্যাঁ? যদি আমরা সেক্স এ যাই তাহলে হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ট্রান্সেক্সুয়াল, সে আ রি আ হ্যাঁ, জেন্ডার রিঅ্যাফার্মিং যদি করে তাহলে হচ্ছে গিয়ে তাকে আমরা দেখছি ট্রান্সজেন্ডার ম্যান অর ট্রান্সজেন্ডার উইমেন। অর যদি সে ট্রান্সেক্সুয়াল হয় তাহলে ট্রান্স উইমেন অর ট্রান্স ম্যান। কিন্তু আমি কোথাও থার্ড জেন্ডার শব্দটা কোথাও পাচ্ছি না, বা আমি আমি কোথাও জেন্ডার স্পেকট্রাম এর মধ্যে সমস্ত পৃথিবীতে আমার সামান্য নেহায়েতি কয়জন মানুষের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে বিভিন্ন দেশের। কিন্তু আমি কোথাও জেন্ডারের স্পেকট্রাম দেখি নাই সেখানে ফার্স্ট জেন্ডার বা সেকেন্ড জেন্ডার বা থার্ড জেন্ডার বলে কোনো শব্দ আছে। বাংলাদেশে কোথায়, কেন, কিভাবে এই শব্দের উৎপত্তি হয়ে গেল, বা এখন মিডিয়া খুব সচরাচরই তাসনুভার নামের পাশে থার্ড জেন্ডার শব্দ ট্যাগ লাগিয়ে দেয়, বা চৈতির নামের পাশে থার্ড জেন্ডার ট্যাগ লাগিয়ে দেয়, বা
আমাদের কাঠগোলাপের নামের পেছনে থার্ড জেন্ডার শব্দের ট্যাগটা লাগিয়ে দেয়। এই ট্যাগ কোত্থেকে আসলো এবং আমরা কমিউনিটি এই শব্দটাকে কিভাবে দেখছি? আহ একটা জিনিস আমি বলতে পারি, এই আমাদের হচ্ছে যে সমাজে বলে না যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা হ্যাঁ, পিছিয়ে আসলে তো আমরা পিছিয়ে পড়া না, আমাদেরকে পিছিয়ে রাখা জনগোষ্ঠী। কারণ হচ্ছে যে আমরা যে ধরনের বৈষম্যের মধ্য দিয়ে বড় হই, আমরা যদি আমাদের যে চাহিদাগুলো এগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে পেতাম, তাহলে হয়তো বা আজকে তথাকথিত যে আছে যে তাদের পাশেও আমরা জোর লাগিয়ে আমরা হচ্ছে তাদেরকে তাক লাগিয়ে দিয়ে কাজ করতে পারলাম। তারপরও হচ্ছে আমরা বলবো যে আমরা পিছিয়ে পড়া না, আমরা অন্যান্যদের থেকেও অনেক আগিয়ে আছি। কারণ আমরা এতগুলো প্রতিকূল অবস্থা পার হয়েও আমরা হচ্ছে যে সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা যদি বলি যে থার্ড জেন্ডার যে বিষয়টা, তাহলে কি ফার্স্ট জেন্ডার হচ্ছে মেল, সেকেন্ড জেন্ডার হচ্ছে ফিমেল, না সরি, First ফার্স্ট জেন্ডার বলে। হচ্ছে যে হ্যাঁ। এবং হচ্ছে যে আচ্ছা, এখানেও একটা কনফ্লিক্ট আছে, যে কনফ্লিক্টটা হচ্ছে এখানে জেন্ডার আইডেন্টিটির কথা বলা হয়েছে। তো হচ্ছে যে এখন হচ্ছে তাহলে ফার্স্ট জেন্ডার হচ্ছে যে মেল, সেকেন্ড জেন্ডার হচ্ছে ফিমেল, আর থার্ড জেন্ডার হচ্ছে আমরা। তার মানে হচ্ছে যে এখানে ছেলেদের থেকে মেয়েরা একটু বৈষম্যর শিকার হচ্ছে, এবং মেয়েদের থেকেও আমরা বেশি বৈষম্যের শিকার হচ্ছি। এটাই। এটা আসলে কোন রকম মানে আমাদের একটা ছোট করার জন্য যারা স্টেক হোল্ডার ছিল, তো তারা আসলে ছোট করার জন্য বা ছোট করে রাখার জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। এটাই। থ্যাংক ইউ। আমি একটু চৈতির কাছে যেতে চাই। হুম। চৈতি, যখন হিজড়া পেশায় ছিলা বা তুই যখন হিজড়া সংস্কৃতি বিলং করতি, তো তখন নামের পেছনে একটা ট্যাগ ছিল যে হিজড়া। হ্যাঁ? হুম। তো তারপরে বাট আমি আমার ব্যক্তি আইডেন্টিটি, আমি ব্যক্তি কি চাই, আমার ব্যক্তি পরিচয় আমি ব্যক্তি না দিয়ে সো কল্ড সোসাইটি, সো কল্ড মিডিয়া, সো কল্ড আ এনজিও ওয়ার্কার্স আমার পেছনে একটা ট্যাগ লাগাচ্ছে। এই জিনিসটা আসলে কি আ মেন্টালি ইফেক্ট করে বা এই জিনিসটা কোত্থেকে আসলো? ১ম এ জানতে চাই। সরকার তো কোথাও থার্ড জেন্ডার বলছে বলে আমার মনে হয় না। আ শিশির, আমি আমি কোনো কারো নাম বলবো না। সরি, নাম বললে আবার ঝামেলা। আমি কিন্তু একটা এনজিওর হচ্ছে যখন মানে হিজড়া গেজেট নোটিফিকেশন হয়, তখন একটা এনজিও একটা মিটিং অ্যারেঞ্জ করছিল। তারা কিন্তু থার্ড জেন্ডার দিয়েই মিটিং অ্যারেঞ্জ করছিল। ওহ আবার গড! মিডিয়া তো অবশ্যই আছে। মিডিয়া তো অবশ্যই আছে। আসলে এদেরও কিন্তু অনেক ভুল কিন্তু। এরাও কিন্তু এর জন্য দায়ী। এবং আমার কমিউনিটির কিছু মানুষ আছে যারা নিজেদেরকে থার্ড জেন্ডার বলে। আমি কি করব এখনে? মানে কি করার আছে? কিছুই করার নাই। মানে আমরা মিডিয়া এবং এনজিও যারা আমাদেরকে নিয়ে কাজ করে, এনজিও গুলা যারা আমাদেরকে নিয়ে কাজ করে, মানে আমি বুঝতে পারি না যে বাংলাদেশে মানে হিজড়া বা ট্রান্সজেন্ডার যেটাই বলিস না কেন, এই মানুষগুলার সংখ্যা এতই ভিজিবল যে রাস্তায় এরা সিগনালে অতিষ্ঠ হয়ে যায়। তো এই নীতি নির্ধারক যারা আছে, যারা রেগুলার বলে যে আমরা অতিষ্ঠ, মানে অতিষ্ঠ হয়ে গেছি, তা তারা মানে প্রণয়ন কেন করে না? আমি তো বুঝি না এটা। তারা রেগুলার বলে যে হিজড়ারা চাঁদা তোলে, হ্যান করে, এটা করে, সেটা করে। তো তারা দেখতেছে যে এই মানুষগুলো এত পরিমাণে রাস্তাঘাটে ছড়ানো ছিটানো, তার বাড়ি গিয়ে মানে উঠতেছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, তাহলে তারা নীতি নির্ধারণ কেন করে না? কেন তারা কাজের জায়গা কেন তৈরি করে না? কেন সমাজ সেবাও সারা জীবনে ওই 50 দিনের একটা ট্রেনিং অ্যারেঞ্জ করে? কেন এগুলা করে? আমি তো বুঝি না এগুলা। মানে কি তারা ইচ্ছা করেই করে, না এই মানুষগুলাকে তারা পছন্দ করে না? আমি বুঝি না এটা কি সমস্যা এদের। আচ্ছা চৈতি, আ আমার যেটা মনে হয় আমাদের এই আজকের আলোচনায় আমি যতখানি চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তি পরিচয়, ব্যক্তি স্বাধীনতা এবং মানুষ ব্যক্তি হিসেবে স্বাধীন এবং মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য। আপনারা শিশির, যারা আমি একটা কথা, শিশির, হ্যালো। সিওর, সিওর। হ্যাঁ, মানে আমি এর আগে একটু শুনলাম যে একটা মিটিং হইছে, মানে একটা সিদ্ধান্ত হইছে, সেখানে হচ্ছে পরিসংখ্যান ব্যুরোতে, ওইখানে হচ্ছে হিজড়া ইনক্লুড করা হবে। বলছে এখানে হিজড়া ইনক্লুড করা হবে, এখানে ট্রান্সজেন্ডার ইনক্লুড করা যাবে না, একটা সমস্যা আছে। মানে ট্রান্সজেন্ডার শব্দের মধ্যে কি সমস্যা আছে, বা ইন্টারসেক্স শব্দের মধ্যে এটা কি কোনো সমস্যা, না এটার মধ্যে কোনো
মানে এটা কোনো পারমাণবিক বোমা যে এটা অ্যাড করলে কোনো সমস্যা। এই মানুষগুলা ছোট থেকে বড় হচ্ছে, অনেক সমস্যার মধ্যে আছে, তাদের অনেক সমস্যা, তারা মানে প্রত্যেকটা জীবনে পদে পদে সমস্যার মধ্যে পড়ে আছে এরা। তো এই শব্দটার মধ্যে কি আছে যেটা ইনক্লুড করলে সমস্যা? কিছু লোকজন বলল, কিছু এনজিও বা কিছু মানে মানে সরকারি প্রতিষ্ঠান বলবো না, কিছু প্রতিষ্ঠান আছে তারা বলল যে হিজড়া শুধু ইনক্লুড করা যাবে, এখানে অন্য কোনো ইনক্লুড করা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা আছে? এই মানুষগুলা তো সামনেই রয়েছে। এই মানুষগুলা কি চোর ডাকাত না জঙ্গি যে এদেরকে ইনক্লুড করা যাবে না? আমি বুঝলাম না এই কথার মানে কি হয়, আমি তো বুঝি না। চৈতি আসলে আমার কাছেও এই প্রশ্নের কোনো উত্তর নেই। কারণ আমরা সবাই এক নায়ের মাঝি, একই সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং একইভাবে আমরা ভুগছি। আসলে আ সব সমস্যার একটাই সমাধান। আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তাদের দৃঢ় এবং শক্ত ভূমিকা একটা দিক হতে পারে কমিউনিটি সাস্টেইনেবিলিটি তৈরি করতে এবং সেই ক্ষেত্রে শিক্ষা সার্বজনীন এবং আমরা যারা কাজ করছি আমাদের মনে হয় প্রত্যেকের স্বশিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং আ আসলে আমার পড়াশোনার ধাঁচ, আমার কাজ করার ধরন যেহেতু আমার সরকারি চাকরি করার হয়তো বয়স নাই এবং আমি যদি এখন এখানে বেশি কথা বলি এনজিও আমাকে আর চাকরি দিবে না। পরে চৈতি তোর মতো আমার পার্লার নাই যেটা করে আমি খেতে পারবো। So I'm really sorry I can't mention with those people or those organization who are doing these kind of evil things. But I'm really requesting all of you both যে প্লিজ আপনারা আজকে দুইজন মানুষের কথা শুনলেন, সাথে আমি তাসতুফা আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের সামনে হয়তোবা আমি চেষ্টা করব নতুন মানুষজনকে নিয়ে আসার জন্য যাদেরকে আপনারা হয়তো ব্যক্তিগতভাবে চিনেন, হয়তো সামষ্টিকভাবে চিনেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা যারা পলিসি মেকিং এ রয়েছেন, আপনারা পলিসিটা মেক করেন ফর কমিউনিটি, ফর সাস্টেইনেবিলিটি। প্লিজ এই মানুষগুলির জীবন উন্নয়নে কাজ করি। আমরা সবাই মিলে কাজ করি এবং কমিউনিটির যেই জায়গাগুলি রয়েছে, যেই ল্যাগ গুলি রয়েছে আমরা সবাই মিলে এই ল্যাগ গুলি ফিল আপ করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ চৈতি এবং কাঠগোলাপ আপনাদের দুজনকেই আমাদের আজকে প্রোগ্রামে সময় দেবার জন্য। আমি আরেকবার একটু কাঠগোলাপের কাছে যেতে চাই। সেটা হচ্ছে গিয়ে কাঠগোলাপ আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের কমিউনিটির উদ্দেশ্যে বা এই মুহূর্তে আমাদের যারা শুনছেন সবকিছু মিলিয়ে অ্যাজ অ্যান ইন্টারসেক্স অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি একটা কমেন্ট করেন। যে কমেন্টটা আপনার মনে হয় যে একটু হলেও আমাদের সমাজের মানুষের চোখে পরিবর্তনের কারণ হতে পারে বা এমন একটা কিছু আপনি ট্রিগার থিংস যেটাকে আমরা বলি কিছু একটা আমাদেরকে দেন যেটা আসলে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আজকে যারা শুনছেন সবাইকে ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ তাসনুবানান। তো একটা কথা বলবো যে আসলে খুব তাড়াতাড়ি সবকিছু পরিবর্তন হয়ে যাবে তেমন কিছু আমি আশা করছি না, কিন্তু হচ্ছে একটা কথা বলবো, কিন্তু যে ভুল ধারণাটা পরিবর্তন হওয়াটা খুব দরকার সেটা হচ্ছে যে ইন্টারসেক্স হিজড়া, ইন্টারসেক্সি হিজড়া এই ধারণাটা পুরোপুরি একটা ভুল ধারণা। এবং হচ্ছে যে ধরেন এই ধারণাটা আমাদের আসলে পরিবর্তন করাটা উচিত। কারণ হচ্ছে যে যখন একটা মানুষ যখন হচ্ছে যে জন্মগ্রহণ করে এবং তাদের যৌনাঙ্গ দেখে বোঝা যায় না যে সে আসলে ছেলে অথবা মেয়ে, অথবা দুইটা যৌনাঙ্গ নিয়ে একসাথে জন্মগ্রহণ করে, বা তাদের ভিতরের অর্গান গুলো হচ্ছে যে অনেকটা যদি সে হচ্ছে বাইরের অর্গানের সাথে মিল হয় না, তো এরকম যদি মানুষ জন্মগ্রহণ করে বা যাদের যৌনাঙ্গ দেখে বোঝা যায় না যে তারা ছেলে অথবা মেয়ে, তো সেই ধরনের মানুষকে আপনাদের আল্লাহর রাস্তায় দোহাই লাগে আপনারা তাদেরকে হিজড়া বলেন না। হিজড়া হচ্ছে একটা কালচার যেটা আবহমান ধরে চলে আসছে, এবং হচ্ছে যে এই কালচারের মধ্যে রয়েছে গুরু চেলা এবং রয়েছে আমি অবশ্যই সেই কালচারটাকে সম্মান করি এবং বলতে চাই, কিন্তু ধরে পড়ে ওই মানুষটাকে ওই কালচারের মধ্যে টেনে নিয়ে আসবেন না। যাকে আপনি যাকে আপনি হিজড়া বলছেন, যে জন্মগতভাবে যে মানুষটা, সে আসলে হিজড়া না, সে একজন ইন্টারসেক্স মানুষ এবং আন্তঃলিঙ্গের মানুষ। এবং যারা তাদের যারা পরিবার রয়েছে তারা তাদেরকে অসুস্থ বলছেন, অস্বাভাবিক বলছেন ডাক্তাররা। তো হচ্ছে যে তারা অত্যন্ত সুস্থ এবং হচ্ছে আহ এবং স্বাভাবিক একজন মানুষ। আপনারা সমাজের অসুস্থ দৃষ্টি দিয়ে তাদেরকে দেখছেন, এজন্যই তারা অসুস্থ। আপনারা একদম। যদি একটু সুস্থভাবে চিন্তা করেন তাহলে আসলে করবে সেই মানুষগুলো সুস্থ। এই তো, ধন্যবাদ।
আচ্ছা, চৈতির কাছে এমন একটি ট্রিগার শব্দ বা এমন একটি লাইন যেটা আসলে না বললেই নয় এবং যে শব্দটি বা যে লাইনের মাধ্যমে আমরা আজকে দর্শকদের সাথে শেয়ার করতে পারি বা আমাদের কমিউনিটির জন্য একটা পজিটিভ দিক বহন করতে পারে। আসলে আমি কি বলবো আর, আমি চাচ্ছি যে সারা পৃথিবী অনেক পরিবর্তন ঘটেছে, পৃথিবীর অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশে অনেক মানুষ আমাদেরকে নিয়ে কাজ করে, আমাদেরকে নিয়ে ভাবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চায় যে আমাদের মতো মানুষের পরিবর্তন হোক। আমি সেই জন্য আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যেখানে আছেন, যারা আমাদেরকে শুনছেন, তাদের জায়গা থেকে আমাদেরকে একটু সম্মান দেন, একটু সহযোগিতার হাত বাড়ায় দেন, যাতে করে আমরা মানে সমাজে আর আপনাদের কাছ থেকে মানে আপনাদের সাথেই থাকতে পারি, আপনাদের কাতারে থেকেই, আপনাদের সাথে থেকে আপনাদের থেকে বেশি কাজ করতে পারি। এতটুকুই, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ কাঠগোলাপ এবং তানিশা ইয়াসমিন চৌধুরী আরো একবার আমাদের সাথে যুক্ত হবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম জীবনের গল্প, আমরা শুনছিলাম প্রতিটি মানুষের বঞ্চনা এবং তাদের সাথে ঘটে যাওয়া আসলে একেকটি দিন, একেকটি ঘটনা, একেকটি মানুষ একেক রকম এবং আসলে সবশেষে আমরা সবাই মানুষ। আসলে ডাইভার্সিটিটা হচ্ছে গিয়ে আমাদের সমাজের একটা ওতপ্রোতভাবে জড়িত একটা অবিচ্ছেদ্য অংশ এবং আমরা যত বেশি ডাইভার্স মুখে বলি আমাদের আসলে ঠিক তত বেশি ডাইভার্সিটিটাকে একসেপ্ট করা উচিত এবং তার বিনিময়ে আমরা কি পেতে পারি? আমরা ২০২১ সালে এসে একটা স্বয়ং সমৃদ্ধ সোনার বাংলা পেতে পারি। যে বাংলা আসলে স্বপ্ন দেখেছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা এবং স্বপ্ন দেখেছিল আমাদের যারা দেশ শাসনে অগ্রণী ভূমিকা পালন করছেন সে সমস্ত নেতা এবং নেতৃবৃন্দ। আজকের মতো আমি তাসনুভা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবারও হয়তো আসবো অন্য কোনো সন্ধ্যায়, অন্য কোনো গেস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।